জয় শ্রীকৃষ্ণ প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে আবার একবার নতুন একটি ক্লাসে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কি করব, গত বছরের যে প্রশ্নপত্র অর্থাৎ 2024-এর অঙ্কের যে 20টা প্রশ্ন ছিল সেই 20টা প্রশ্ন আজকের ক্লাসে আমরা এক এক করে আমরা সমাধান দেখে নেব। চলো দেখো, প্রথম প্রশ্ন আমাদের কি বলেছে 41-এর দাগে। দেখো, আমাদের জানি অঙ্কের দাগগুলো আমাদের 41 থেকে 60 পর্যন্ত দাগ নম্বর করা থাকে প্রশ্নপত্রে। চলো কি বলেছে দেখো, প্রথমে 41-এর দাগ কি বলেছে দেখো। 31 পূর্ণ 7/16 কে দশমিকে পরিবর্তন করতে বলেছিল। ঠিক আছে, আর প্রশ্নপত্রে তোমরা জানো অনেকগুলো শেড হয়, তো অঙ্ক একই, দাগ নাম্বার যে যার আলাদা হতে পারে। তো এটা হচ্ছে 2024-এর প্রশ্নপত্র। এটা 31 পূর্ণ 7/16 কে দশমিকে পরিবর্তন করতে বলেছে। তাহলে যে কোনো মিশ্র ভগ্নাংশকে যখন দশমিকে পরিবর্তন করতে বলবে কি করবে, তার পূর্ণ সংখ্যায় যেটা থাকবে সেটাকে রেখে দেবে, সেটাকে কিচ্ছু করা লাগবে না। শুধু ভগ্নাংশ যে পার্টটা থাকবে, প্রকৃত ভগ্নাংশের যে পার্টটা থাকবে সেটাকে দশমিকে করে ফেলবে। আবারও বলছি, যখনই মিশ্র ভগ্নাংশকে দশমিকে করতে বলবে কি করবে, পূর্ণ সংখ্যার পার্টটাকে যেমন আছে রেখে দেবে, দশমিকের পার্টটাকে শুধু ভগ্নাংশে করবে। তাহলে দেখো, অপশন এ তে 314 আছে, অপশন এ তো হবে না। অপশন বি তে দশমিকের আগে পূর্ণ সংখ্যায় 3 আছে, এটা হবে না। তাহলে অপশন সি তে পূর্ণ সংখ্যায় 31 আছে, অপশন ডি তে পূর্ণ সংখ্যায় 31 আছে, সি আর ডি এর মধ্যে কোনো একটা হবে। চলো এবারে তাহলে দশমিকের পার্টটাকে ভগ্নাংশে করে ফেলো। দেখো, প্রথমে 7-কে 16 দিয়ে ভাগ যাবে না, দশমিক দিয়ে একটা শূন্য নিলাম। চলো এবারে 16 দাও, 16 প্রথমে 4-এ দিয়ে দিলাম, 64 হলো। 70 থেকে 64 নামলে আমাদের 6 হলো, দশমিক আছে মানে একটা শূন্য পেয়েই যাব। এরপরে আমাদের কতই দেব, 3-এ দেব। 16 3-এ আমাদের কতই যাবে বলো তো, 48। 60 থেকে 48 বাদ দিলে আমাদের কত হলো, 12। দশমিক আছে মানে শূন্য পেয়েই যাব, তাহলে আমাদের কত হলো, 120 হয়ে গেল। এরপরে আমরা কতই দেব বলো তো, 7-এ দেব। ঠিক আছে, আচ্ছা বের করা আর লাগবে না, তোমরা চাইলে বের করতে পারো, না হলে আর বের নাও করতে পারো। কারণ দেখো, আমাদের এসছে 4-এর পরে 3 হবে, দশমিকের পরে 4, 4-এর পরে 3 হবে। অপশন ডি তে দেখো 4-এর পরে 7 রয়েছে, কিন্তু আমরা ভাগ করে দেখলাম আর একটু ভাগ করলে চলে যাবে, এরপরে 5-এ চলে যাবে। যাই হোক, আমি আর ভাগ করবো না। কেন ভাগ করবো না? কারণ উত্তর পেয়ে গেছি। কারণ পূর্ণ সংখ্যায় 31 থাকবে আর দশমিকের পরে 4 3 আসবে, কিন্তু অপশন ডি তে দেখো 4-এর পরে 7 রয়েছে, তাহলে ডি তো হবে না, অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তোমরা এটাকে যদি ভাগ কমপ্লিট করতে চাও, এরপর এখান থেকে 8 নামবে, 80, 16 5-এ 80, দেখো সম্পূর্ণ আমাদের চলে এলো 31.4375, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। হয়েছে। চলো পরবর্তীতে চলে আসছি 42-এর দাগে। একটি বস্তু 2540 টাকা দিয়ে বিক্রয় করলে যত লাভ হয়, 1850 টাকা দিয়ে বিক্রয় করলে তত ক্ষতি হয়। ঠিক আছে, তাহলে একটা বস্তুকে তুমি 2540 টাকা দিয়ে বিক্রি করলে, ধরো মাঝখানে তুমি একটা ধরো বস্তুটাকে দ্রব্যটাকে কিনে এনেছো, এটা হচ্ছে ক্রয় মূল্য। এবারে এই দ্রব্যটাকে তুমি 2540 টাকাতে কি করলে, বিক্রয় করলে। বিক্রয় করলে যত টাকা তোমার লাভ হচ্ছে, তুমি যদি 1850 টাকা দিয়ে বিক্রি করো, 1850 টাকা দিয়ে বিক্রি করো, ঘুরে তত টাকা তোমার কি হবে, ক্ষতি হবে। তাহলে 2540 টাকায় বিক্রয় করলে যত টাকা লাভ হয়, 1850 টাকায় বিক্রয় করলে তত টাকা ক্ষতি হবে। আমাদের কি জানতে চেয়েছে, ক্রয় মূল্য জানতে চেয়েছে। তাহলে এই ধরনের অঙ্কের জন্য একটা শর্ট ট্রিক সুন্দর করে মনে রাখবে, যখনই আমাদের এই রকম প্রশ্ন থাকবে যে একটা দামে বিক্রি করলে যত টাকা ক্ষতি হয় আর একটা দামে বিক্রয় করলে ঠিক তত টাকায় লাভ হয়, তখন আমাদের কি করতে হয়, ক্রয় মূল্য বের করতে বললে দুজনকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। দুজনকে যোগ করে জাস্ট 2 দিয়ে ভাগ করে দেবে। সর্বদা মনে রাখবে, যে কোনো দুটো সংখ্যার মাঝের সংখ্যা বের করতে হলে কি করতে হয়, দুজনকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। 1850-এর সঙ্গে 2540 যোগ করলে আমাদের হয়ে যাবে 4390, তাকে 2 দিয়ে ভাগ দাও। 4390-কে 2 দিয়ে ভাগ করলে আমাদের হয়ে যাবে 2195 টাকা। কোনটাতে রয়েছে দেখো, অপশন বি তে রয়েছে। আর তোমাদের ক্লাসে আমি যেটা বলে থাকি, যে অঙ্ক করাতে গিয়ে আমার ক্যালকুলেশন বা কোনো সংখ্যা লেখা হয়তো কোথাও ভুল হয়ে যেতে পারে, কিন্তু তোমাদের পদ্ধতিটা দেখে ফেলতে হবে। কোথাও যদি ক্যালকুলেশন ভুল হয়, সেটা তোমাদের কারেকশন করে ফেলতে হবে। ঠিক আছে, এটা তো গেল শর্ট ট্রিক। এবারে কেউ যদি সুন্দর করে কনসেপ্ট দিয়ে করতে চাও, তখন কি করতে হবে, তোমাদেরকে ধরে ধরে নিতে হবে লাভ আর ক্ষতির পরিমাণ x টাকা ধরে নিতে হবে। যে লাভ আমাদের হচ্ছে x টাকা,
ক্ষতিও আমাদের হবে x টাকা, কারণ প্রশ্নেই তো বলে দিয়েছে যত টাকা লাভ হবে তত টাকা ক্ষতি হবে। তাহলে x টাকা যদি লাভ হয় ক্ষতিও আমাদের কত হয়ে যাবে, x টাকা ক্ষতি হয়ে যাবে। এবারে ক্রয় মূল্য বের করো। আমরা জানি বিক্রয় মূল্য আর ক্ষতি জানা থাকলে ক্রয় মূল্য কি করে বের করতে হয় বলো তো? বিক্রয় মূল্য আর ক্ষতি জানা থাকলে ক্রয় মূল্য কি করে বের করতে হয়? না, বিক্রয় মূল্যের সঙ্গে ক্ষতি যোগ করলে সর্বদা ক্রয় মূল্য আসে। আবার যখন 2540 টাকা দিয়ে বিক্রি করেছি তখনও ক্রয় মূল্য বের করো। আচ্ছা, 2540 টাকায় যখন বিক্রি করেছি তখন লাভ হয়েছিল, লাভ থেকে ক্রয় মূল্য কি করে বের করতে হয়? না, বিক্রয় মূল্য থেকে লাভ বাদ দিলে ক্রয় মূল্য আসে। বিক্রয় মূল্যের সঙ্গে ক্ষতি যোগ করলে ক্রয় মূল্য আসে, আর বিক্রয় মূল্য থেকে লাভ বাদ দিলে ক্রয় মূল্য আসে। তাহলে দুটোই তো ক্রয় মূল্য, দুটোই ক্রয় মূল্য। একটা ক্ষতি দিয়ে প্রকাশ করেছি আর একটা লাভ দিয়ে প্রকাশ করেছি, আর দুটো ক্ষেত্রে লাভ আর ক্ষতির পরিমাণ একই, তাই দুটোই আমি x লিখেছি। এই দুটোকে কি করে দিতে হবে? সমান করে দিতে হবে, কারণ দুটোই তো ক্রয় মূল্য। 2540 বিয়োগ x, দুজনকে সমান করে দেব। x গুলোকে একদিকে নিয়ে আসো আর সংখ্যাগুলোকে একদিকে নিয়ে যাও। হয়েছে? তাহলে দেখো x আর x যোগ করলে আমাদের চলে আসবে 2x। 2540 থেকে আমরা যদি 1850 বাদ দিই আমাদের কত হবে? 690 হয়ে যাবে। তাহলে x এর মান বের করতে হলে 690 কে 2 দিয়ে ভাগ দাও। 690 কে 2 দিয়ে ভাগ দিলে আমাদের কত হয়ে যাবে বলতো? 345 হয়ে যাবে। আমরা এটা কি পেলাম বলতো? x এর মান পেলাম। x অর্থাৎ কি? লাভ আর ক্ষতির পরিমাণ পেলাম, কারণ লাভ যত টাকা ক্ষতিও তত টাকা বলেছে, অর্থাৎ 345 টাকা আমাদের লাভ হবে, বা ঘুরে বলতে পারি 345 টাকা আমাদের ক্ষতি হবে। ক্রয় মূল্য বের করতে বলেছে, তুমি যে কোনো একটা করে নাও। তুমি যদি 8050 টাকা ধরো তাহলে তোমাকে এক্সট্রা যোগ করতে হবে, কারণ এখানে তো ক্ষতি হয়েছিল। তাহলে ক্ষতি সর্বদা যোগ করতে হয় ক্রয় মূল্য বের করতে হলে। 1850 এর সঙ্গে 345 যোগ করে দাও, উত্তর পেয়ে যাবে 5 5 4 9 8 3 11, দেখো 2195 চলে আসবে। বা কেউ করতে পারো 2540 টাকা থেকে এক্স কে বাদ দিতে পারো, কারণ এক্সটা তো লাভ। তাহলে যখন লাভ ধরবে তখন বিয়োগ করতে হবে, যখন ক্ষতি ধরবে তখন যোগ করতে হবে। তাহলে এই হচ্ছে কনসেপ্ট দিয়ে সুন্দর করে আমাদের একই রকম উত্তর চলে আসবে। নাহলে এই শর্ট ট্রিকটা সুন্দর করে মনে রাখবে, যে যখনই মাঝের সংখ্যা বের করতে বলবে দুজনকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। চলো চলে আসছি পরবর্তী 43 দাগের অঙ্ক। দেখো বলেছে a বাই b একটি ভগ্নাংশ সংখ্যা, যেখানে a সমান কি b বিয়োগ 3, a প্লাস 10 বাই b বিয়োগ a বাই b সমান 10/7 হলে a বাই b এর মান বের করো। দেখো সুন্দর করে দেখতে থাকো। এ আর বি তোমরা এখানে অপশন দেখে খুব সহজে উত্তরে আনতে পারো। কিভাবে অপশন দেখে উত্তর আনতে পারো? দেখো বলেছে তোমরা যদি এইখানে দেখো ইকুয়েশনটা, ভগ্নাংশগুলো যদি দেখো, প্রত্যেকের নিচে দেখো বি আছে, সমান চিহ্ন দিয়ে এখানে কি লেখা আছে দেখো? 7 লেখা আছে। তাহলে এইখান থেকে খুব সহজেই আমরা বলে দিতে পারি বি এর মান হয় 7 হবে, না হয় 7 এর গুণিতক হবে। দেখো নিচে দেখো শুধুই বি আছে, নিচে দেখো হর একই, আমরা জানি হর একই থাকলে সেটাই বসে যায়। তাহলে সুন্দর করে আমরা বলে দিতে পারি বি এর মান হয় 7 হবে, না হয় 7 এর গুণিতক হবে। তাহলে কোনটাতে দেখো? তুমি কেবলমাত্র অপশন সি তেই দেখো হরে 7 রয়েছে, আর কোনোটাতে দেখো 7 বা 7 এর গুণিতক নেই, তাই অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। অপশন দেখে খুব সহজে উত্তর আনা যেতে পারে। ঠিক আছে, এবারে কেউ যদি এটাকে অঙ্ক করে বের করতে চাও তাহলে কিভাবে করবে? চলো করা যাক। a প্লাস 10, অঙ্ক সর্বদা এমন ভাবে প্র্যাকটিস করবে দ্রুততার সঙ্গে চলে আসবে। ধরো এটা আমাদের দেয়া ছিল, এর মান কি দেয়া আছে? এর মান b বিয়োগ 3 দেয়া আছে, যেখানে যেখানে a আছে সেখানে সেখানে b বিয়োগ 3 বসিয়ে দাও। এর মান b বিয়োগ 3 বসিয়ে দাও। যেখানে যেখানে a আছে সেই a এর বদলে b বিয়োগ 3 বসিয়ে দেবো, কারণ প্রশ্নে বলা আছে b এর মান, সরি এর মান a বিয়োগ b বিয়োগ 3। ঠিক আছে, তাহলে সমস্ত a আমাদের বাদ হয়ে গেল। এবারে সমাধান করো। ভগ্নাংশের বিয়োগ আমরা জানি হর একই থাকলে লবগুলোকে আমাদের বিয়োগ করে দিতে হয়। লব এই যে দেখো, আমি যদি বলি 1/3 থেকে 2/3 বাদ দাও, তোমরা কি করো গো? 3 নিচে লিখে 1 আর 2 কে বিয়োগ করে দাও। তাহলে হর একই থাকলে লবগুলোকে বিয়োগ করে দিতে হয়। b বিয়োগ 3 প্লাস 10, আর এটা বিয়োগ করো b, মাইনাসে মাইনাসে প্লাস 3 হয়ে যাবে। এই যে মাইনাসটা বি এর সঙ্গে গুণ হলে মাইনাস হবে, এই মাইনাসটা 3 এর সঙ্গে গুণ হলে প্লাস হয়ে যাবে। এদিকে থাকলো 10/7। ওপরটা সমাধান করো, দেখো কত সুন্দর কেটে গেছে। দেখো এই যে প্লাস বি মাইনাস বি সুন্দর কেটে গেল, এই যে -3 + 3 সুন্দর কেটে গেল। তাহলে উপরে কে পড়ে আছে দেখো? 10, নিচে কে পড়ে আছে? বি।
ডান দিকে কে পড়ে আছে 10, নিচে পড়ে আছে 10। দেখো উপরের 7 কেটে গেল, সর্বদা সমান চিহ্নের উপরে উপরে কাটাকাটি যায়, নিচে নিচে কাটাকাটি যায়, তাহলে বি এর মান সুন্দর কত চলে এলো 7। আমাদের এ বাই বি এর মান বের করতে বলেছে, তাহলে বি এর মান তো 7 এলো, এর মান কি, বি থেকে 3 বাদ দাও, বি এর মান তো 7 পেয়েছি, 7 থেকে 3 বাদ দাও, 4 চলে আসবে, অপশন সি। তাহলে এইভাবে অঙ্ক করে বের করা যেতে পারে, কিন্তু আমাদের পরীক্ষায় তো অঙ্ক দেখে না, আমাদের উত্তর নিয়ে কাজ। তাহলে খুব সহজে আমরা সি উত্তর করে ফেলবো। কি করে না, নিচে বি রয়েছে, বি এর মান 7, দেখবো কোন অপশনটাতে 7 রয়েছে, অপশন সি তেই কেবলমাত্র রয়েছে, সি উত্তর করব, গল্প শেষ। 44 দাগ দেখো, যদি কারুর, যদি যেখানে যার যা জিজ্ঞাসা থাকবে প্রত্যেকে কমেন্টে জানাবে। যদি একটি বর্গের প্রত্যেকটি বাহু 3 ভাগের 1 ভাগ হয়ে যায়, তবে বর্গটির ক্ষেত্রফল কত হবে? কিচ্ছু করা লাগবে না, তোমরা এক্স ধরতে পারো, না হয় সংখ্যা ধরতে পারো, আমি সংখ্যা ধরে বোঝাচ্ছি তোমাদেরকে। তুমি একটা কি করে নাও, বর্গের বাহু ধরে নাও, বর্গের বাহু ধরে নাও, বর্গের বাহু আমি ধরে নিলাম, ধরো কিছু একটা ধরে নিলাম, ধরো 30 ধরে নিলাম, হয়েছে। তোমরা এক্সও ধরতে পারো, যা কিছু ধরতে পারো। যদি একটি বর্গের প্রত্যেকটি বাহুকে 3 ভাগের 1 ভাগ করা, আচ্ছা চলো তোমাদেরকে এক্স দিয়েই বোঝাই, 30 না ধরে এক্স দিয়েই বোঝাই। ধরো বর্গের বাহুকে আমি এক্স ধরে নিলাম, তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল আমাদের কত হবে? আমরা জানি বর্গের ক্ষেত্রফল সর্বদা তার বর্গ করতে হয়, তাহলে আমাদের চলে আসবে এক্স স্কোয়ার। এবারে বলেছে সেই বর্গের বাহুকে যদি 3 ভাগের 1 ভাগ করা হয়, তাহলে নতুন বর্গের বাহু কত হয়ে যাবে? না, আগে বর্গের বাহু ছিল এক্স, এখন সেটাকে 3 ভাগ করে দেবো, মানে এক্স বাই 3 হয়ে যাবে। তাহলে এখন ক্ষেত্রফল কত দাঁড়াবে? এখন ক্ষেত্রফল কত দাঁড়াবে? আমরা জানি বাহুর বর্গ করলে ক্ষেত্রফল আসে, তাহলে এক্স এর বর্গ এক্স স্কোয়ার আসবে, 3 এর বর্গ কত আসবে? 9 আসবে। তাহলে দেখো আগে ক্ষেত্রফলটা কত ছিল? এক্স স্কোয়ার, যেই বাহুকে 3 ভাগ করে দিয়েছি এখন ক্ষেত্রফল কত এসছে? দেখো এক্স স্কোয়ার বাই 9 এসছে। তাহলে কত ছিল আগে, যেটা ছিল ক্ষেত্রফল, এখন সেটা কত হয়ে গেছে? দেখো আগে যেই ক্ষেত্রফলটা ছিল এক্স স্কোয়ার, এখন সেই ক্ষেত্রফলটা কত হয়ে গেছে? দেখো তার 9 ভাগ হয়ে গেছে। তাহলে কোনটাতে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে? অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। অর্থাৎ বর্গক্ষেত্রের বাহুকে যদি 3 ভাগ করা হয়, তাহলে তার ক্ষেত্রফল কি হয়ে যাবে? 9 ভাগ হয়ে যাবে। এই যে দেখালাম, আগে ক্ষেত্রফলটা ছিল এক্স স্কোয়ার, যেই বাহুকে 3 ভাগ করে দিয়েছি, ক্ষেত্রফল দেখো 9 ভাগ হয়ে গেছে, তাহলে ক্ষেত্রফল 9 ভাগের 1 ভাগ, অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে। তোমরা চাইলে এইগুলোকে 10, 15, 20, 100, 200 ধরেও অঙ্কগুলো করতে পারো, এইভাবে এক্স ধরেও করতে পারো। চলো 45 দাগ কি বলেছে দেখো, একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া রয়েছে 616 বর্গমিটার এবং তার প্রস্থ দেওয়া রয়েছে 22 মিটার। জমিটির চারধারে বেড়া দিয়ে প্রতি মিটারে 7.5 টাকা করে খরচ হবে, মোট কত খরচ হবে জানতে চেয়েছে। তাহলে আমরা জানি যে কোনো ক্ষেত্রের চারপাশে বেড়া দিতে হলে আমাদের কি নির্ণয় করতে হয়? পরিসীমা নির্ণয় করতে হয়। যে কোনো ক্ষেত্রের চারপাশে বেড়া দিতে হলে আমাদের কি নির্ণয় করতে হয়? পরিসীমা নির্ণয় করতে হয়। তাহলে আয়তাকার ক্ষেত্রের পরিসীমার সূত্র কি? না আমরা জানি 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দেখো প্রস্থ দেয়া আছে কিন্তু দৈর্ঘ্য আমাদের দেয়া নেই, তাহলে দৈর্ঘ্যটা আগে বের করে নাও। দৈর্ঘ্য কি করে আসে বলতো? আমরা জানি ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করলে দৈর্ঘ্য আসে, ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করলে দৈর্ঘ্য আসে। 616 কে 22 দিয়ে ভাগ করলে আমাদের কত চলে আসবে? 28 মিটার আমাদের সঠিক উত্তর চলে আসবে। 616 কে 22 দিয়ে ভাগ করলে কত আসবে? 28 মিটার আমাদের সঠিক উত্তর চলে আসবে। কি পেলাম? দৈর্ঘ্য। তাহলে পরিসীমা বের করে নাও, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 গুণ 28 আর 22 যোগ করলে আমাদের কত হয়ে যাবে? 28 আর 22 যোগ করলে আমাদের 50 হয়ে যাবে, বসিয়ে দাও। 50 আর 2 গুণ করলে আমাদের কত হয়ে যাবে বলতো? 100 মিটার চলে আসবে। এটা কি এলো? পরিসীমা এলো। অর্থাৎ এই যখনই বেড়া নির্ণয় করতে বলবে না যে কত মিটার বেড়া লাগবে, তখন সর্বদাই আমাদের পরিসীমা বের করতে হবে। 100 মিটারে আমাদের কি দিতে হবে? বেড়া দিতে হবে। এবারে সেই বেড়া দিতে খরচ আছে, কেমন করে খরচ হচ্ছে? 7.5 টাকা করে খরচ হচ্ছে। তাহলে মোট কত খরচ হয়ে যাবে? 100 কে 7.5 টাকা দিয়ে গুণ করে দেব। 7.5 টাকাকে 100 দিয়ে গুণ করলে আমাদের কত হয়ে যাবে বলতো? 750 টাকা, অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে। হয়েছে। তাহলে যখনই যে কোনো চিত্রের যে কোনো জ্যামিতিক ক্ষেত্রের চারপাশটা নেব আমরা পরিসীমা নির্ণয় করব, আর যখন ভেতরটা নেব আমরা কি নির্ণয় করব? ক্ষেত্রফল বের করব।
বেড়া দিতে, প্রাচীর দিতে, চারপাশে দৌড়াতে, এই সমস্ত জায়গাগুলোতে আমরা কি নির্ণয় করব? পরিসীমা নির্ণয় করব। 100 মিটারে আমাদের বেড়া দিতে হবে, 7.5 টাকা দিয়ে গুণ করলে খরচ বেরিয়ে যাবে 750 টাকা। চলো 46 দাগের কি বলেছে দেখো, একটি মেশিন 1 মিনিটে 12 পৃষ্ঠা ছাপতে পারে, তাহলে 5760 পৃষ্ঠা ছাপতে কত সময় লাগবে? 12 পৃষ্ঠা ছাপতে কত সময় লাগে? 1 মিনিট সময় লাগে। তাহলে একটি পৃষ্ঠা ছাপতে কত সময় লাগবে গো? 1/12 মিনিট। 5760 পৃষ্ঠা ছাপতে কত মিনিট লাগবে? জাস্ট ঐকিক নিয়মের অঙ্ক। আর তোমরা যখন পরীক্ষায় কোনো অঙ্ক করবে, কোনো ভাষা কিচ্ছু লেখার দরকার নেই, কারণ তোমার তো অঙ্ক কেউ দেখবে না, তোমার উত্তর বের করা নিয়ে কাজ। তাহলে ওই সব ভাষা লিখে সময় নষ্ট করার দরকার নেই, এইরকম জাস্ট তীর চিহ্ন দিয়ে গল্প করে দেবে। 12 পৃষ্ঠা ছাপতে 1 মিনিট সময় লাগে, তাহলে একটা পৃষ্ঠা ছাপতে কত যাবে? 12টা পৃষ্ঠা ছাপতে কত যাবে? ভাগ করে দাও। 5760 কে যদি আমরা 12 দিয়ে ভাগ করে দিই, একদম কাটাকুটি চলে যাবে। তাহলে আমাদের কত আসবে বলো তো? 480 মিনিট আসবে। 480 মিনিট। 480 মিনিট সমান, এটাকে দেখো মিনিট, সবগুলো উত্তর দেখো ঘন্টাতে আছে। 480 মিনিট সমান ক ঘন্টা হয়ে যাবে বলো তো? 8 ঘন্টা। অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে 12টা পৃষ্ঠা ছাপতে 1 মিনিট সময় লাগে, একটা পৃষ্ঠা ছাপতে সময় লাগবে 1/12 মিনিট। 5760 পৃষ্ঠা ছাপতে আমাদের সময় লেগে যাবে 8 ঘন্টা। 47 দাগে দেখো, নিচের চিত্রটিতে কোন এওবি, কোন বিওসি, কোন সিওডি আর কোন ডিওই এর মাপ বের করতে বলেছে। সর্বদা মনে রাখবে, একটা বিন্দুর চারপাশে যে আমাদের মোট কোণ উৎপন্ন হয় সেটা কত ডিগ্রি? 360 ডিগ্রি। একটা বিন্দুর চারপাশে মোট কত ডিগ্রি কোণ অঙ্কন করা যায়? 360 ডিগ্রি কোণ অঙ্কন করা যায়। তাহলে এই যে মাঝখানে একটা বিন্দু দেওয়া আছে ও, সেই বিন্দুর চারধারে দেখো কোণ অঙ্কন করেছে। কত কত কোণ অঙ্কন করেছে? এই যে প্রথমে একটা কোণ অঙ্কন করেছে 2x, তারপরে x, তারপরে 100 ডিগ্রি, তারপরে 6x আর 4x, এই মোট কোণ অঙ্কন করেছে। তাহলে কি মনে রাখবে না, একটা বিন্দুর চারপাশে মোট কোণের পরিমাণ কত হয়? 360 ডিগ্রি। তাহলে এই সমস্ত কোণগুলোকে যোগ করলে আমাদের কত আসার কথা? 360 ডিগ্রি আসার কথা। এই যে যা কোণ করেছে, x ডিগ্রি, 2x, 4x, 6x আর এটা আমাদের 100 বলে দেওয়া রয়েছে, এই সবগুলোকে যোগ করলে কত হবে? 360 ডিগ্রি হবে। এই যে প্রশ্নটা নবোদয়ের পরীক্ষাতে এসেছিল, এর পরে তোমাদের পরীক্ষা থেকে এরকম দেবে, একটা বিন্দুর চারপাশে না দিয়ে এইরকম একটা সরল রেখার উপরে দিয়ে দেবে। মনে রাখবে, একটা সরল রেখায় এই কোণটা কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয়। তাহলে এটা দিয়ে দেবে 2x, এটা দিয়ে দেবে ধরো তোমাকে x দিয়ে দেবে। তাহলে মনে রাখবে, এই দুটো কোণের যোগফল কত হবে? 180 ডিগ্রি। বা 90 ডিগ্রির ধারণাও দিয়ে দিতে পারে, এইরকম দুটো কোণ দিয়ে দেবে, এটা বলবে x আর এটা ধরো বলে দেবে সাপোজ 2x বলে দিল, এইরকম কিছু একটা। তাহলে এই দুটো অ্যাঙ্গেলের যোগফল কত হবে? আমাদের 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে 90 ডিগ্রির ধারণা দিতে পারে, 180 ডিগ্রির ধারণা দিতে পারে, এইরকম একটা বিন্দুর চারপাশে 360 ডিগ্রির ধারণা দিতে পারে। এই জিনিসগুলো মাথার মধ্যে রাখতে হবে। এটাকে যোগ দাও তো, x 2 3 4 3 7, 7 আর 6 যোগ করলে 13x, আর এখানে থাকলো কত? 100, ওদিকে থাকলো আমাদের 360। এবারে 13x তো এদিকে থাকলো, 100টা ওদিকে নিয়ে গিয়ে বাদ দিয়ে দাও, কারণ আমরা জানি কোনো সংখ্যা যখন সমান চিহ্নের ডান দিক থেকে বাম দিক কিংবা বাম দিক থেকে ডান দিকে যায় বিয়োগ হয়ে যায়। তাহলে 13x সমান আমাদের কত হয়ে যায়? 260 ডিগ্রি। তাহলে x এর মান আমাদের কত হয়ে যাবে বলতো? 260 কে 13 দিয়ে ভাগ করলে 20 ডিগ্রি আমাদের চলে আসবে, x এর মান চলে আসবে 20 ডিগ্রি আমাদের চলে আসবে x এর মান। আমাদেরকে কোন কোন কোণগুলো বের করতে বলেছে দেখো, a ও b, এই যে a ও b যার মান হচ্ছে x, তারপরে বের করতে বলেছে b ও c যার মান হচ্ছে 2x, তারপরে দেওয়া আছে c ও d যার মান হচ্ছে 4x, আর বের করতে বলেছে DOE যার মান হচ্ছে 6x। অর্থাৎ x, 2x, 4x আর 6 এর মান বের করতে হবে। x এর মান তো বের হলো 20, তাহলে 2x এর মান আসবে 40, 4x এর মান আসবে 80, 6x এর মান আসবে 120। দেখো অপশন এ সঠিক উত্তর। খুবই ভালো প্রশ্ন, এবং এই কনসেপ্টের উপরে এই বছরও একটা অঙ্ক থাকবে এই রকম টাইপের উপরে, বা এইরকম 90 ডিগ্রি সমকোণ দিয়ে দেয়া থাকতে পারে। হয়েছে? খুব ভালো করে মাথার মধ্যে রাখবে। চলো 48 দেখে কি বলেছে দেখো, কোণ থেকে কিন্তু পরে পরে অঙ্কের পরিমাণ বাড়ছে। দেখো এই যে একটা ধরো কোণের ধারণা থেকে দিয়েছে, আবার এই যে একটা কোণের ধারণা থেকে, যদি দুটি কোণের যোগফল একটি স্থূলকোণ হয় তবে নিম্নলিখিত কোণটি সম্ভব নয়।
স্থূলকোণ আমরা কি জানি যে 90 ডিগ্রির থেকে বড় 180 ডিগ্রির থেকে কোণ ছোট কোণগুলোকে, 90 ডিগ্রির থেকে বড় হবে এবং 180 ডিগ্রির থেকে ছোট কোণগুলোকে স্থূলকোণ বলা হয়। যদি দুটি কোণের যোগফল স্থূলকোণ হয় তাহলে নিচের কোণটি সম্ভব হবে না। একটি সমকোণ আর একটি সূক্ষ্মকোণ, হ্যাঁ হতেই পারে। একটা সমকোণ মানে 90 ডিগ্রি, আর একটা সূক্ষ্মকোণ যে কোনো কিছু হতে পারে। তুমি 10 ডিগ্রি, 15 ডিগ্রি, 20 ডিগ্রি যে কোনো কিছু নিয়ে নাও, সম্ভব। তুমি যদি 20 ডিগ্রি নিয়ে নাও, দেখো 90 আর 20 যোগ করলে 110 আসে, যেটা কিনা স্থূলকোণ হয়ে যাবে। সমকোণ 90 ডিগ্রি, তুমি একটা কোণ 45 ডিগ্রি নিয়ে নাও, দেখো 135 ডিগ্রি হয়ে যাবে, যেটা কিনা একটা স্থূলকোণ। তাহলে একের দাগ সম্ভব যে একটা সমকোণ আর একটা স্থূলকোণ সূক্ষ্মকোণ যোগ করলে স্থূলকোণ হতেই পারে। অপশন সি, দুটো সূক্ষ্মকোণ যোগ করলে কি স্থূলকোণ আসে? হ্যাঁ আসে। দুটো সূক্ষ্মকোণ নিয়ে নাও, ধরো আমি 60 ডিগ্রি নিলাম আর 60 ডিগ্রি নিলাম, যোগ করলে দেখো 120 ডিগ্রি, হ্যাঁ আসে তো। দুটো সূক্ষ্মকোণ যোগ করলে স্থূলকোণ আসে তো, তাহলে এটাও সম্ভব। অপশন বি তে চলে আসো, একটি স্থূলকোণ আর একটা সূক্ষ্মকোণ। দেখি একটা স্থূলকোণ আর একটা সূক্ষ্মকোণ যোগ করলে স্থূলকোণ আসে কিনা। তাহলে আমি ধরো একটা স্থূলকোণ নিয়ে নিলাম 100 ডিগ্রি, কারণ এই যে স্থূলকোণ আমরা শিখেছি 90 থেকে 180-র মধ্যে কোণগুলোকে স্থূলকোণ বলে। আর একটা সূক্ষ্মকোণ ধরো নিয়ে নিলাম আমি 40 ডিগ্রি। এই দেখো একটা স্থূলকোণ আর একটা সূক্ষ্মকোণ যোগ করলেও একটা স্থূলকোণ আসে, তাহলে সেটাও সম্ভব। অপশন ডি তে দেখি দুটি সমকোণ যোগ করলে স্থূলকোণ আসে কিনা দেখি। দেখো দুটি সমকোণ মানে কি 90 ডিগ্রিকে সমকোণ বলা হয়। দেখো দুটি সমকোণ যোগ করলে 180 ডিগ্রি আসে। 180 ডিগ্রি কিন্তু স্থূলকোণ না, 180 ডিগ্রি কোণকে আমরা কি বলি? সরল কোণ বলি। তাহলে কোনটা সম্ভব হলো না? অপশন ডি সম্ভব নয়, বলে দিয়েছে। তবে নিম্নলিখিত কোনটি সম্ভব নয়? তাহলে দুটি কোণের যোগফল যদি একটি স্থূলকোণ হয়, তাহলে কোনটা সম্ভব? না একটা সমকোণ আর একটা সূক্ষ্মকোণের যোগফল স্থূলকোণ আসতেই পারে, দেখালাম। দুটি সূক্ষ্মকোণ যোগ করলেও স্থূলকোণ আসতে পারে, দেখালাম। একটা স্থূলকোণ একটা সূক্ষ্মকোণ যোগ করেও স্থূলকোণ আসতে পারে, দেখালাম। কিন্তু দুটি সমকোণ যোগ করলে, অর্থাৎ 90 ডিগ্রি আর 90 ডিগ্রি যোগ করলে কখনোই স্থূলকোণ আসবে না। দুই সমকোণ সমান মনে রাখবে এক সরল কোণ। পরীক্ষায় হয়তো এটাই দিয়ে দিতে পারে, দুই সমকোণ সমান এক সরল কোণ, এক সূক্ষ্মকোণ, এক স্থূলকোণ, এক প্রবৃদ্ধ কোণ, এইরকম দিয়ে দিতে পারে। মনে রাখবে দুই সমকোণ সমান এক সরল কোণ। অপশন ডি সঠিক উত্তর, এটা সম্ভব নয়। চলো 49-এ চলে আসো। একটি সংখ্যা থেকে তার অঙ্কগুলির যোগফলকে বিয়োগ করা হলে যেই সংখ্যাটা পাওয়া যাবে সেটা সর্বদা মনে রাখবে 9 বা 3 দ্বারা বিভাজ্য। এবারে আমি বোঝাই কিটা বলেছে। যে কোনো একটি সংখ্যা, তুমি যে কোনো একটা সংখ্যা, আমি নিজের মনের মতো করে একটা সংখ্যা নিয়ে নিলাম 123। এবারে এই সংখ্যাটার মধ্যে যে অঙ্কগুলি আছে, কি কি আছে? 1, 2 আর 3, তাদেরকে যোগ করতে বলেছে। তাহলে যোগ দাও, 3 2 5 1 6। এই যে যোগফলটা এসছে তাকে বিয়োগ করতে হবে কোথা থেকে? সংখ্যাটা থেকে। এই যে বলেছে দেখো, একটি সংখ্যা থেকে তার অঙ্কগুলির যোগফলকে বিয়োগ করা হলে, তাহলে এই যে সংখ্যাটা লিখেছি 123, তার অঙ্কগুলি কত? 1 2 3, সেই অঙ্কগুলির যোগফল কত এসছে? 6। সেই অঙ্কগুলির যোগফলকে কি করব? বিয়োগ করব। 123 থেকে 6 বাদ দিলে কত হয়? না 123 থেকে 6 বাদ দিলে আমাদের আসে 117। এই যে বিয়োগফলটা আসবে সেটা সর্বদা মনে রাখবে 9 বা 3 দ্বারা ভাগ যাবে। সেটা সর্বদা 9 অথবা 3 দ্বারা ভাগ যাবে। অন্য কোনো সংখ্যা দিয়ে যেতে পারে, নাও যেতে পারে। কখনো 2 দিয়ে যাবে, কখনো 5 দিয়ে যাবে, কখনো 7 দিয়ে যাবে, কখনো 6 দিয়ে যাবে। কিন্তু সর্বদা মনে রাখবে 9 আর 3 দিয়ে ভাগ যাবে। সর্বদা মনে রাখবে 9 আর 3 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, তাহলে এখানে তো 3 অপশানে নেই, 9 রয়েছে, তাই 9টাকে সঠিক উত্তর নিয়ে নেব। কারোর যদি মনে হয় ডাউট, আমি আরো একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। এই যে দেখো 117, 9 আর 3 দিয়ে ভাগ চলে যাবে। দেখো 7 8 1 9, আমরা 9 আর 3 দিয়ে ভাগ যাওয়ার নিয়মাবলী কি জানি গো? যে অঙ্কগুলির যোগফল যদি 3 অথবা 9 দ্বারা ভাগ যায় তাহলে সেটা 3 অথবা 9 দ্বারা ভাগ যাবে। আমি অন্য একটা উদাহরণ নিয়ে বোঝাচ্ছি। ধরো 2 অঙ্কের একটা উদাহরণ নিয়ে নিই। ধরো নিয়ে নিলাম 71। তাহলে এর অঙ্কগুলোকে যোগ করো। 71 7 আর 1 যোগ করলে 8। এই যে যোগফলটা এসছে সেটাকে বাদ দাও। 71 থেকে 8 বাদ দিলে আমাদের কত আসে? 63। দেখো 63 9 দ্বারাও ভাগ যায়, 3 দ্বারাও ভাগ যায়। দেখো 63 7 দ্বারাও ভাগ যায়। ঠিক আছে, কিন্তু এই যে বলেছে সর্বদা, সর্বদা কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে? সর্বদা 9 আর 3 দিয়ে ভাগ যাবে। কখনো কখনো এমন আসবে 7 দিয়ে ভাগ যাবে, 4 দিয়ে ভাগ যাবে, 5 দিয়ে ভাগ যাবে, কিন্তু সর্বদা মনে রাখবে 9 আর 3 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, চলো 50-এ। সুমিতের ওজন 107 কিগ্রা এবং সঞ্চয়ের ওজন সঞ্জয়ের ছিল বোধহয়, সঞ্জয়ের ওজন 82 কিগ্রা। দুজনের ওজনকে নিকটতম দশকে পরিণত করলে উভয়ের ওজনের মানের অন্তর্গত হবে। তাহলে দুজনের ওজন কত দেয়া আছে? 107।
একে যদি আমি আসন্ন মানে করি কত আসবে? কিসের আসন্ন মানে করতে বলেছে? দেখো নিকটতম দশকে করতে বলেছে। তাহলে আমরা জানি যার ঘরের আসন্ন মান করতে বলে তার ডান দিকের অঙ্কটা দেখতে হয়। তার ডান দিকের অঙ্কটা যদি 5-এর থেকে বড় হয় তাহলে ওই ঘরটাকে এক ঘর বাড়িয়ে দিতে হয়। তাহলে এটা কত চলে আসবে? দেখো 110 কিগ্রা। সর্বদা যাকে আসন্ন মান করতে বলবে, এখানে দশকের ঘরটাকে আসন্ন মান করতে বলেছে, যাকে আসন্ন মান করতে বলবে তার ডান দিকের অঙ্কটা দেখবে। তার ডান দিকের অঙ্কটা 5 বা 5-এর থেকে বড় হলে ওই ঘরটাকে এক ঘর বাড়িয়ে দিতে হয়। আর একটা রয়েছে 82, একে দশকের ঘরের আসন্ন মান করো। তাহলে 8-এর পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা তো 2 রয়েছে, 5-এর থেকে ছোট। তাহলে ছোট হলে ওই ঘরটা যা আছে একই থেকে যাবে, কোনো পরিবর্তন ঘটবে না এবং তার পরের গুলো শূন্য হয়ে যাবে। এদের বিয়োগফল বের করতে বলেছে, 110 থেকে 80 বাদ দিলে 30 কিগ্রা। অপশন এ সঠিক উত্তর। আসন্ন মান অধ্যায়ের অঙ্ক। নিকটতম দশকে পরিণত করলে উভয়ের ওজন কত হয়ে যাবে? মানের অন্তর 30 কিগ্রা। সঠিক উত্তর চলে আসবে। চলো 51 দাগ, স্তম্ভচিত্র। অবশ্যই বার গ্রাফ বা হচ্ছে এগুলো থেকে একটা অঙ্ক অবশ্যই থাকবে, ঠিক আছে? পাই চার্ট থেকে একটা অঙ্ক থাকবেই অবশ্যই এবছর। চলো দেখো কি বলেছে। নিচে দেওয়া দণ্ডচিত্রটি দেখো, সেখান থেকে একটা প্রশ্ন দেওয়া রয়েছে, অস্ট্রেলিয়ার টিম পাকিস্তানের টিম থেকে কত ম্যাচ বেশি খেলেছে? তাহলে দেখো অস্ট্রেলিয়া কটা ম্যাচ খেলেছে, দেখো এই যে অস্ট্রেলিয়া ম্যাচ কতগুলো ম্যাচ খেলেছে, দেখো 32টা। পাকিস্তান কতগুলো খেলেছে, দেখো এই যে পাকিস্তান, পাকিস্তান কতগুলো খেলেছে, এই যে পাকিস্তান 24টা ম্যাচ খেলেছে। তাহলে অস্ট্রেলিয়া খেলেছে আমাদের 32টা, এই যে অস্ট্রেলিয়ার ঘর হচ্ছে এটা, আর পাকিস্তানের ঘর হচ্ছে এটা। অস্ট্রেলিয়া খেলেছে 32টা, পাকিস্তান খেলেছে 24টা। তাহলে কতগুলো ম্যাচ বেশি খেলেছে? বিয়োগ দিয়ে দাও, 8টা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। চলো 52 দাগে, একটি ভগ্নাংশ একই বা সমান থাকে কখন? না যদি লব আর হরের সাথে কোনো সংখ্যা যোগ করা হয়, লব আর হরের সাথে কোনো সংখ্যা বিয়োগ করা হয়, শূন্য ছাড়া লব আর হরকে একই সংখ্যা দিয়ে গুণ করা হয়, পারস্পরিক গুণ করা হয়। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। কি বলেছে? ধরো আমি একটা ভগ্নাংশ ধরে নিচ্ছি, ধরো 2/3, ঠিক আছে? এই ভগ্নাংশের মানটা একই থাকবে কখন? বলেছে এর সাথে যদি কিছু যোগ করা হয়। দেখো এর সাথে যদি আমি 4 যোগ করে দিই তাহলে ওপরে আসবে 4 2 6, নিচে আসবে 4 3 7। দেখো ভগ্নাংশটা ছিল 2/3, সেটা পাল্টে 6/7 হয়ে গেল, ঠিক আছে? এখান থেকে যদি কিছু আমি বিয়োগ করি, ধরো এখান থেকে যদি 1 বিয়োগ করে দিই তাহলে দেখো 1/2 আসবে। ছিল 2/3, এলো কত? 1/2। তাহলে ভগ্নাংশের মান পাল্টে যাচ্ছে, একই থাকছে না। কিন্তু যে কোনো ভগ্নাংশের সঙ্গে যদি কিছু গুণ করা হয় তাহলে সেই ভগ্নাংশের মান একই থাকে। কি করে? দেখো ধরো 4 গুণ করে দাও, 4 2 8, 4 3 12। দেখো এদেরকে কাটাকাটি করলে আবার কিন্তু সেই 2/3 ফিরে চলে আসে। তুমি কিন্তু 1/2 কে কাটাকুটি করে 2/3 আনতে পারবে না। তুমি কিন্তু 6/7 কে কাটাকুটি করে 2/3 আনতে পারবে না। তাহলে যে কোনো একটা ভগ্নাংশের মান একই থাকে কখন? যদি তাকে কোনো সংখ্যা দিয়ে গুণ কিংবা ভাগ করা হয়, যদি তাকে কোনো সংখ্যা দিয়ে গুণ কিংবা ভাগ করা হয়, ঠিক আছে? তাহলে অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে। ডি বলতে কি? পারস্পরিক, অর্থাৎ অনন্যক দিয়ে যদি গুণ করা হয়। 2/3 এর অনন্যক কত? 3/2। অনন্যককে এই যে পারস্পরিক বলা হয়। অর্থাৎ কোনো ভগ্নাংশের লবকে হরে, হরকে লবে লিখলে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে অনন্যক, অর্থাৎ 1 কে ভাগ করলে। দেখো 3 আর 3 কেটে গেল, 2 আর 2 কেটে গেল, 1 এলো। আমাদের ভগ্নাংশ ছিল 2/3, যেই অনন্যক দিয়ে গুণ করেছি, পারস্পরিক দিয়ে গুণ করেছি, তার মান 1 এসছে। তাহলে এই দুটো তো সমান নয়। তাহলে যে কোনো একটা ভগ্নাংশের মান সমান তখনই থাকবে যদি তাকে তার হর আর লবে শূন্য ছাড়া অন্য যে কোনো সংখ্যা দিয়ে গুণ করা হয়। অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে। 53 দাগে কি বলেছে দেখো, 30 কিগ্রা মিষ্টিকে 2/3 কিগ্রা ওজনের প্রতিটি বাক্সে ভরলে মোট কয়টি বাক্স লাগবে? 30 কিগ্রা মিষ্টিকে 2/3 কিগ্রা ওজনের প্রতিটি বাক্সে ভরা হবে। তাহলে 2/3 কিগ্রা মানে কত গো? 2/3 কিগ্রাকে আমি যদি গ্রামে করে নিই, 1000 দিয়ে গুণ দিয়ে দাও। দরকার নেই, আমার দরকার নেই, কেটে দাও, এমনি জাস্ট ভাগ করে দাও। দেখো কি বলেছে, 30 কিগ্রা মিষ্টিকে কিসে ভরা হবে? 2/3 কিগ্রা ওজনের প্রতিটা বাক্সে ভরা হবে। তাহলে কটি বাক্স লাগবে? আমরা তাহলে কি করে দেব? 30 কে 2/3 দিয়ে ভাগ করে দেব। 30 কে 2/3 দিয়ে ভাগ করে দেব। মোট 30 কিগ্রা মিষ্টি, সেগুলোকে বাক্সে ভরা হচ্ছে। যে বাক্সে ভরা আছে সেই বাক্সের মধ্যে কতটা মিষ্টি ধরে? 2/3 কিগ্রা করে মিষ্টি ধরে। তাহলে কতটা বাক্স লাগবে? আমরা ভাগ করে দেব। ভাগ দাও। ভাগ মানে কি গো? আমরা জানি ভগ্নাংশের ভাগ উল্টে দিতে হয়।
2 15 30, 15 3 45, অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, অপশন ডি 45টা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। মোট কতগুলা বাক্স লাগবে? 45টি বাক্স লাগবে। 54 দাগে দেখো, দেখো এইটা কিন্তু নবোদয় বহুবার আসে, বহুবার 1-2 বছর অন্তর অন্তর পরীক্ষাতে কিন্তু আসে। 4392 কে 3.66 দিয়ে ভাগ করলে কত হয়? 1200 হয়। তাহলে জানতে চেয়েছে 439.2 কে 36.6 দিয়ে ভাগ করলে কত আসবে। কিচ্ছু করা লাগবে না, তুমি দশমিক বিন্দু উঠিয়ে দাও, তুমি দশমিক বিন্দু উঠিয়ে দাও। দেখো এখানে কত ছিল? 4392, নিচে এখানে 366 লিখে দাও, তাহলে দশমিক বিন্দু উঠিয়েছো মানে উপরে কত আসবে গো? 100 চলে আসবে। ডান দিকে কত এলো? 1200। এবারে কাটাকাটি করে দাও, আমরা জানি সমান চিহ্নের উপরে উপরে কাটাকাটি যায়, তাহলে এখানে কত এলো? 4392, নিচে থাকলো 366, এটার মান কত এলো? 12। আর কাটাকাটি করার দরকার নেই, এটাই রেখে দাও। এবারে ডান দিকে যেটা আমাদের বের করতে বলেছে সেটাকেও দশমিক বিন্দু ওঠাও, তারও দশমিক বিন্দু উঠে দাও। দেখো উপর থেকে দশমিক বিন্দু ওঠালে একটা 10 আসবে, আর নিচের থেকে দশমিক বিন্দু ওঠালে উপরে একটা 10 আসবে। তাহলে এই 10 আর এই 10 কেটে গেল, আমাদের থাকলো কত? 4392/366। দেখো বাম দিকে অলরেডি আমরা বের করে রেখেছি 4392/366 এর মান কত? 12। এটার মান আমাদের কত হয়ে যাবে? 12। অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। কিচ্ছু করা লাগবে না, আমাদের যেটা দেয়া থাকবে তার দশমিক বিন্দুকে গুলোকে উঠিয়ে সুন্দর করে বাম দিকে একটা পূর্ণ সংখ্যার সমাধান আগে থেকে রেডি করে রাখবে, আর ডান দিকে যেটা বের করতে বলবে সেটারও দশমিক বিন্দু উঠিয়ে সেটাকেও সুন্দর করে একটা পূর্ণ সংখ্যায় প্রকাশ করবে। দেখবে কখনো কখনো মানটা একই মিলে যাবে, না হলে কখনো হয়তো 10 দিয়ে 100 দিয়ে এরকম গুণ করতে হতে পারে। তাহলে এখানে তো সুন্দর মিলে গেছে, 12 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। 12 সঠিক উত্তর হয়ে যাবে, অপশন এ। 55 দাগে, যদি আমরা 1 থেকে 100 পর্যন্ত সব সংখ্যাগুলো লিখি তবে 9 অঙ্কটি কতবার আসবে? মনে রাখবে যে কোনো অঙ্ক 1 2 3 4 5 6 7 8 9, এই যে অঙ্কগুলো রয়েছে 1 থেকে 100 পর্যন্ত কবার আসে? 20 বার আসে। ঠিক আছে, এখানে 9 বলেছে, এবছর 9 দিয়েছে, আগাম এই পরীক্ষায় দেখা যাবে 2025-এ তোমাদেরকে 3 জানতে চাইলো, 4 জানতে চাইলো, 7 জানতে চাইলো, প্রত্যেকটাই 20 বার আসে। দেখো আমি দেখাচ্ছি, 9টা দিয়েই বোঝায়। 9 আসে, 19-এ 9 আসে, 29-এ 9 আসে, 39-এ 9 আসে, 49-এ আসে, এরপরে তোমাদের 59, 69, 79, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, দেখো 99-তে দুটো 9 আসে। তাহলে কতগুলো এলো? এলো দেখো 9, 1 2 3 4 5 6 7 8 9 10, 11 12 13 14 15 16 17 18, আর 99-তে দুটো, এই হচ্ছে মোট 20টা, অপশন বি। তাহলে 1 থেকে 100 পর্যন্ত আমরা সংখ্যা লিখলে 9 কতবার আসবে? 9 অঙ্কটি 20 বার আসবে। 7ও 20 বার, 8ও 20 বার, 6ও 20 বার, 5ও 20 বার, সবাই 20 বার করে আসে। 56 দাগের অঙ্ক দেখো কি বলেছে। একটি বর্গক্ষেত্রের পরিসীমা 17 মিটার, একটি বর্গক্ষেত্রের পরিসীমা কত দেয়া আছে? 17 মিটার, এবং 11 মিটার প্রস্থের আয়তক্ষেত্রের, না কি বলেছে, একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি 17 মিটার দৈর্ঘ্য এবং 11 মিটার প্রস্থের আয়তক্ষেত্রের পরিসীমার সমান। কি বলে দিয়েছে? একটা বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র আছে আর একটা বর্গক্ষেত্র আছে, দুজনের কি সমান? দুজনের পরিসীমা সমান বলেছে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেয়া আছে আর প্রস্থ দেয়া আছে, তাহলে আমাদের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ দেয়া আছে, আমরা প্রথমে হচ্ছে পরিসীমা বের করে ফেলতে পারি। চলো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থকে কাজে লাগিয়ে পরিসীমা বের করে নাও। 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে কত হয়ে যাচ্ছে বলো তো? এটা 17 আর 11 যোগ করলে 28, 28 আর 2 যোগ করলে আমাদের হয়ে যায় 56, 8 2 16 6, হাতে 1, 2 দিয়ে 4 1 5, 56 মিটার আমাদের আসবে পরিসীমা। এবারে প্রশ্নে বলে দিয়েছিল আয়তক্ষেত্রের পরিসীমা যা হবে বর্গক্ষেত্রের পরিসীমাও তাই হবে। তাহলে এখান থেকে আমি সুন্দর করে লিখতে পারি বর্গক্ষেত্রের পরিসীমাও 56 মিটার, বর্গক্ষেত্রের পরিসীমা 56 মিটার। আমাদের কি চেয়েছে? দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল চেয়েছে। এবারে তাহলে বর্গক্ষেত্রের বাহু বের করে নাও। বাহু কি করে আসে? না পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে বাহু আসে, 56কে 4 দিয়ে ভাগ করলে 14 আসে। এবারে তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করে নাও। ক্ষেত্রফল কি করে আসে গো? বাহুর বর্গ করলে ক্ষেত্রফল আসে, 14 বর্গ 196 বর্গ মিটার। দেখো অপশন এ তে রয়েছে।
প্রথমে আয়তক্ষেত্রের পরিসীমা বের করে নেব। প্রশ্নে বলেছে আয়তক্ষেত্রের পরিসীমা যা হবে বর্গক্ষেত্রের পরিসীমা তাই হবে। বর্গক্ষেত্রের পরিসীমা থেকে 4 দিয়ে ভাগ করে বাহু পেয়ে যাব, বাহুর বর্গ করলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাব। চলো 57 দাগে 9, 6 এবং 0 এই অঙ্কগুলো দিয়ে বানানো 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা আর সবচেয়ে বড় ছোট সংখ্যার গুণফল কত। তাহলে সবচেয়ে বড় সংখ্যা কত আসবে গো 960, আর ছোট সংখ্যা কত আসবে 609। আমরা জানি ক্ষুদ্রতম লেখার সময় শূন্যকে দ্বিতীয় স্থানে লিখতে হয়। এটাকে গুণ দিয়ে দাও, 9 6 54, তাহলে 54 কাছাকাছি কেউ একজন আসবে, মানে অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। দেখো গুণ দিয়ে দাও, 9 0 0, 9 6 54, 4 হাতে 5, 9 9 81 আর 5 আমাদের হয়ে যায় 86, 0 0 0, 6 0 0, 6 6 36, 6 হাতে 3, 9 6 54 আর 3 আমাদের কত হয়ে যায় 57, 4 6 8 6 14, 4 হাতে 1, 58,000 না সরি 5,84,640, অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে। অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে। চলো 58 দাগে দেখো কি বলা রয়েছে, দেখো 3 1 2 3 9 অর্থাৎ 30,009 একে কেমন করে লেখা যেতে পারে। ঠিক আছে, 30,009 একে কেমন করে লেখা যেতে পারে। দেখো আমি সুন্দর একক দশক হাজার করে তোমাদেরকে লিখে দিচ্ছি, তাহলে খুব সুন্দর করে বোঝা যাবে। একক, দশক, শতক, হাজার, অযুত। এবার মানগুলো বসাও, 9 1 2 3 এটা বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে প্রথম কথা আমাদের হয়ে যাবে 9টা শেষে আছে, তাহলে 9 শেষে আছে মানে 9 একক হবে। দেখো অপশন এ তে 9 দশক বলা রয়েছে, অপশন সি তে দেখো অপশন বি তে 9 শতক বলা রয়েছে, অপশন ডি তে 9 দশক বলা রয়েছে, তাহলে ডি ও হবে না, বি ও হবে না, এ ও হবে না, অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে কেবলমাত্র 9 একক কোনটাতে বলা রয়েছে, অপশন সি তে বলা রয়েছে। তার আগে কি বলা রয়েছে 3 দশক হাজার, এই যে এটাকে কি বলা হয় 3 10 হাজার। ঠিক আছে, 3 দশক হাজার বলা হয়। হাজারের ঘরে থাকলে সেটাকে জাস্ট হাজার বলি, 3,000 4,000 5,000, আর যখন অযুতের ঘরে থাকবে সেটাকে 10,000 বলা হয়। ঠিক আছে, তাহলে এটা কত হলো বলো তো, মোট 30,000, অর্থাৎ 3-এর সঙ্গে 10 গুণ করলেই তো 30,000 আসে, 3-এর সঙ্গে 10 গুণ করলে 30,000 আসে, তাহলে 3-এর সঙ্গে 10 গুণ, সেই জন্য সেটাকে বলা হয় 3 10 হাজার, 10কে দশকও বলা হয়। হয়েছে, তাহলে খুব সহজেই আমরা বলে দিতে পারি প্রত্যেকটা একক থাকার কথা নয়, কিন্তু এখানে দশক শতক এইরকম বলা রয়েছে, তাই সবগুলো ক্যান্সেল, অপশন সি সঠিক উত্তর আমাদের হয়ে যাবে। 59-এর দাগে দেখো একটা সরল রয়েছে, কিচ্ছু করা লাগবে না, সমাধান করে নাও। তাহলে 5 8 40 আর 3 43/8, 8 8 64, একে 65/8, 8 3 24, একে 25/8, 8 5 40, 5 45/8। এবারে সমাধান করো, গুণ করো। দেখো গুণ তো আমি যা দেখতে পাচ্ছি কাটাকুটি যাবে না, না যাক, কোনো অসুবিধে নেই, কোনো অসুবিধে নেই। 8 5 চলে একটু বড় হয়ে যাবে আর কি। চলো গুণ দিয়ে দাও, কিছু করার নেই, কিছু কমনও তো যাচ্ছে না। তাহলে নিচে 8 থাকলো, ওপরে 43 আর তোমাদের 65 গুণ করলে আমাদের কত আসে বলো তো, 2,795। আর এটা 8, 25 আর 45 গুণ দাও তো, 25 আর 45 গুণ দিলে আমাদের এলো 1,125। এবারে দুজনের হর একই রয়েছে, লিখে দাও, 2,795 থেকে 1,125 বাদ দিলে আমাদের আসবে 1,000। এই আমার কোথাও ভুল হলো নাকি গো, মিলছে না তো। দেখি, এটাকে সরল করলে পরে মোটামুটি পাওয়া যায়, আমার কোথাও হয়তো ভুল হলো। 8 5 40 আর 3 43/8, 8 8 64, একে 65/8। ঠিক আছে, 8 3 24, একে 25/2, 8 5 40, 5 45/8। প্রশ্ন কি ভুল তোলা হলো? প্রশ্ন কি ভুল তোলা হলো? ভুল তোলা নয়, এটা তো জাস্ট কেটে নিয়েছি, তাহলে কি প্রশ্নটা ভুল লিখে দিয়েছে ওখানে? এটা তো মিলছে না গো, কোথায় কি হলো গো, আরেকবার দেখে নি। 8 5 40 আর 3 43/8, 8 8 64, একে 65/8, 8 3 24, একে 25/8, 8 5 40 আর 5। একটু দাঁড়াও তো, আমি প্রশ্নটা দেখে নিই, অ্যাকচুয়াল প্রশ্ন যেটা ছিল সেটা দেখে নিই, প্রশ্নটা দেখে নিই, একটু সময় দাও, একটু সময় দাও, আমি প্রশ্নটা দেখে নিই।
একটু 8 8 43 65 ঠিকঠাকই আছে। 43 65 এটা 8 3 24 ঠিকই আছে অঙ্ক। সরলটা ছিল 5 পূর্ণ 3/8, 8 পূর্ণ 1/8 বিয়োগ 3 পূর্ণ 1/8 গুণ 5 পূর্ণ 5/8 ঠিকই তো আছে। তাহলে আমার কোথায় ভুল হচ্ছে? 5 পূর্ণ 3/8, হ্যাঁ লেখা রয়েছে 8 পূর্ণ 1/8, 8 5 40 আর 3 43/8, 8 8 64, একে 65/8 বিয়োগ দিয়ে 8 3 24, একে 25/8, 8 5 40 আর 5 45/8। তাহলে আমার কি গুণ ভুল হচ্ছে? দেখি তো, 43 আর 65 গুণ করলে 2795, ঠিক আছে। আর 25 আর 45 গুণ করলে 1125। ও হো হো, এখানে তো নিচে আমি 8 আর 8 গুণ করিনি, নিচে শুধু 8 লিখে দিয়েছি। দেখ, 8 আর 8 গুণ করলে ওপরে লবগুলোকে গুণ করে দিয়েছি, কিন্তু হরগুলোকে আর গুণ করিনি। ওপরে লবগুলোকে গুণ করে দিয়েছি, হরগুলোকে আর গুণ করিনি। তাহলে নিচে থাকলো আমাদের 64, 1670 কে 64 দিয়ে ভাগ করলে আমাদের আসবে 26.09, এইরকম একটা মান আসবে। ঠিক আছে, তাহলে আমি দেখো এখানে ভুলবশত লবগুলোকে গুণ করেছি, কিন্তু হরগুলোকে গুণ না করে শুধু 8ই লিখে দিয়েছি। তাহলে 8 আর 8 গুণ করলে 64, 8 আর 8 64। চলো এবারে দেখো, এটাকে ভাগ করলে আমাদের আসবে 26 দশমিক এইরকম একটা মান আসবে। ঠিক আছে, কিন্তু আমাদের বলেছে এই যে করলে দেখো, এই জন্য বলেছে দেখো মোটামুটি একটা মান পাওয়া যাবে। তাহলে এটাকে আসন্ন মানে করো। আমরা জানি দশমিক সংখ্যার আসন্ন মানে করতে হলে কি করতে হয়? শুধু পূর্ণ সংখ্যার পরের অঙ্কটা দেখবো, পূর্ণ দশমিকের পরের অঙ্কটা দেখবো। দশমিকের পরের অঙ্কটা যদি 5 কিংবা 5-এর থেকে বেশি থাকে, তাহলে পূর্ণ সংখ্যাটাকে এক ঘর বাড়াতে হয়, না হলে ওটাই রেখে দিতে হয়। তাহলে দেখো দশমিকের পরে শূন্য রয়েছে, অর্থাৎ পূর্ণ সংখ্যাটাকে বাড়াবো না, যেটাই আছে সেটাই রেখে দেবো। অপশন বি 26 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, 26 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। চলো 60-এর দাগে শেষ অঙ্ক দেখো, একটি বইয়ের ক্রয় মূল্য 100 টাকা, একজন দোকানদার 3টা বই 275 টাকা দিয়ে বিক্রয় করলো, তার কত লাভ বা ক্ষতি হলো? তাহলে একটা বই কিনেছে 100 টাকা দিয়ে, এবার একজন দোকানদার এইরকম 3টা বই 275 টাকায় বিক্রি করলো। তাহলে দেখো একটা বই যদি 100 টাকায় কেনে, তাহলে 3টা বই সে কিনেছে ক টাকা দিয়ে? 300 টাকা দিয়ে কিনেছে। কিন্তু সেই 3টা বই বিক্রি করেছে কত টাকা দিয়ে? 275 টাকা দিয়ে বিক্রি করেছে। ভাষাটা আবার একবার পড়ে নাও, একটি বইয়ের ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 3টা বইয়ের ক্রয় মূল্য কত? 300 টাকা। এবারে সেই 3টা বই সে কেনার পরে 275 টাকা দিয়ে বিক্রয় করলো। ঠিক আছে, এইরকম একটি দোকানদার এইরকম 3টা বই 275 টাকায় বিক্রি করলো, তাহলে তার কত লাভ বা ক্ষতি হলো? 300 থেকে 275 বাদ দিয়ে দাও, 25 টাকা আমাদের কি হয়ে যাবে? ক্ষতি হয়ে যাবে। অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে। 25 টাকা আমাদের কি হয়ে যাবে? 25 টাকা আমাদের ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে, আর একবার, একটি বইয়ের ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 3টা বইয়ের ক্রয় মূল্য 300 টাকা। একজন দোকানদার এইরকম 3টি বই 275 টাকা দিয়ে বিক্রয় করলো, তার কত লাভ বা ক্ষতি হলো? তাহলে 25 টাকা আমাদের ক্ষতি হয়ে যাবে। অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে কারুর যদি কোথাও যদি কোনো রকম ডাউট থাকে, কিছু জিজ্ঞাসা থাকে, প্রত্যেকে কমেন্টে জানাবে। ঠিক আছে, আর খুব সুন্দর করে প্র্যাকটিস করতে হবে। চলো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং তোমাদের মতো করে সবার খেয়াল রেখো। জয় হিন্দ।